আরএমএস গণিত টিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে 30শে জানুয়ারি 2026। আমি বলেছিলাম আগের ভিডিওতে 30শে জানুয়ারি থেকে ক্লাস 5, 6, 7 এবং এই ক্লাসগুলোর বেসিক যে ধারণাটা গণিতে থাকা অবশ্যই প্রয়োজন, যাতে ছাত্রছাত্রীদের পক্ষে খুব তাড়াতাড়ি অঙ্ক করার সুবিধা হয়, তার জন্য আমি ক্লাস দেবো বলেছিলাম। তো আজকে সেই ক্লাস শুরু করছি। একদম প্রথমে শুরু করব মৌলিক এবং যৌগিক সংখ্যার ধারণা। তো শুরু করা যাক। 1 থেকে 100 পর্যন্ত মোট 25টি মৌলিক সংখ্যা রয়েছে। 1 থেকে 100 পর্যন্ত মোট 25টি মৌলিক সংখ্যা রয়েছে। সেই মৌলিক সংখ্যাগুলো কি কি এবং কিভাবে আমরা এই মৌলিক সংখ্যাগুলোকে চিনব, বা মৌলিক সংখ্যা কাকে বলে এবং যৌগিক সংখ্যা কাকে বলে। প্রথমে আসি, মৌলিক সংখ্যা কাকে বলে। না, যে সংখ্যাগুলোর গুণনীয়ক বা উৎপাদক শুধুমাত্র 1 এবং সেই সংখ্যাগুলোকে বলবো আমরা মৌলিক সংখ্যা। তো 1 আর সেই সংখ্যা বলতে কি রকম, একটা উদাহরণ দিলে বোঝা যাবে। যেমন 5 সমান 5 গুণিতক 1। তো এখানে আর অন্য কোনো ভাবে এটাকে গুণের আকারে আমরা লিখতে পারি না, অর্থাৎ একে উৎপাদকে আর অন্য কোনো ভাবে ভাঙতে পারি না সেই 5 এবং 1 ছাড়া। তাই মৌলিক সংখ্যা কাকে বলে যদি এটা বলা হয়, তাহলে বলবো যেসব সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক 1 এবং সেই সংখ্যা নিজেই, বা যে সংখ্যাগুলো 1 আর সেই সংখ্যা ছাড়া অন্য কোনো দিয়ে বিভাজ্য নয়, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তো 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কি কি জেনে নিই। 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89, 97। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, মোট 25টি মৌলিক সংখ্যা। বাকি 1 ছাড়া সবগুলো যৌগিক সংখ্যা। তাহলে 25টি মৌলিক সংখ্যা এবং 1 বাদ দিলে বাকি যেগুলো থাকছে সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। 1 কেন মৌলিক নয়, যৌগিক নয়? কারণ 1 কে শুধুমাত্র 1 এর উৎপাদক 1 ছাড়া অন্য কেউ হচ্ছে না, তাই 1 হচ্ছে মৌলিকও নয়, যৌগিকও নয়। এরপরে আসি যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা হচ্ছে যাদের উৎপাদকে ভাঙলে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যাও পাওয়া যাবে, অর্থাৎ যেসব সংখ্যা 1 আর সেই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য তাদেরকে যৌগিক সংখ্যা বলবো। যেমন 4, 6, 9, 8, 8, 9, 10, 12, 14, 15, 16 ইত্যাদি। তাহলে এখানে যৌগিক 4, 6, 8, 9, 10, 12, 14, 15, 16 ইত্যাদি হলো। সবচেয়ে প্রথমে যৌগিক সংখ্যা কিন্তু শুরু 4 এ, আর মৌলিক সংখ্যা শুরু কত? 2, 3, 5, 7 অর্থাৎ 2 তে। তাহলে যদি প্রশ্ন আসে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2, আর সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা সেটা হবে 4। তাহলে যৌগিক সংখ্যা কোনগুলো? না, যেগুলো যৌগিক সংখ্যা হচ্ছে যেগুলো 1 আর সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য, বা যাদের 1 আর সেই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক বা উৎপাদক থাকবে।
4কে ভাঙলে 2 2 4 বলতে পারি, 4 একে 4 বলতে পারি। তাহলে এর গুণনীয়ক হবে 1 2 4। 4 এর গুণনীয়ক, 4 এর গুণনীয়ক হলো 1 2 4। একই রকম ভাবে আমরা 6 কে বলতে পারি 6 একে 6 আর 2 3 এ 6। তাহলে 6 এর গুণনীয়ক হবে 1 2 3 6 এগুলো। 9 কে আমরা বলতে পারি 3 গুণিতক 3 আর হচ্ছে 9 গুণিতক 1। তাহলে 9 এর গুণনীয়ক হবে 1 3 9। তাই এই সংখ্যাগুলো 3 6 4 এগুলো হচ্ছে কি না, এগুলো হচ্ছে যৌগিক। তাহলে মনে মনে আরো কিছু সংখ্যাকে এইভাবে ভেঙে দেখতে হবে যে আর কোন সংখ্যার নাম তাই পাচ্ছি বা কোন সংখ্যা আমরা মানে হচ্ছে ভাঙতে পারছি, উৎপাদকে ভাঙতে পারছি, সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। তার জন্য অবশ্যই মৌলিক বা যৌগিক বোঝার জন্য একটু নামতাটা অবশ্যই জানতে হবে। নামতাটা ঠিক করে মনে থাকলেই কিন্তু সহজে আমরা মৌলিক এবং যৌগিককে মনে মনে ভেঙে উৎপাদকে ভেঙে খুঁজে নিতে পারবো। তাহলে প্রথমে আমরা এই মৌলিক আর যৌগিক সংখ্যার ধারণাটা বুঝলাম। এখানে অনেক রকম প্রশ্ন ঘুরে আসতে পারে যে সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা জোড় সংখ্যা কোনটি? সবচেয়ে ছোট জোড় সংখ্যা। এখানে এই জোড় আর বিজোড় এই ধারণাটা আমরা এবারে নেব। জোড় আর বিজোড়। জোড় সংখ্যা কাদের বলে? যারা যারা দুইয়ের গুণিতক, যারা দুইয়ের গুণিতক তারা হচ্ছে জোড়, তারা হচ্ছে জোড় সংখ্যা। জোড় মানে দুটো থাকবে একসঙ্গে, অর্থাৎ দুটো দুটো করে থাকবে, অর্থাৎ দুইয়ের গুণিতক থাকবে। যেমন আমরা বলি কথায় কথায়, আমরা অনেক জায়গায় বলি যে এক জোড়া জুতো, মানে দুটো থাকলে এক জোড়া বলি। তাহলে জোড়া কথাটা যখন বলা হবে তখন কিন্তু কি হচ্ছে না, দুইয়ের গুণিতকে থাকবে। দুই জোড়া মানে 2 গুণিতক 2 মানে 4 এভাবে। তাহলে জোড় সংখ্যা কোনগুলো? জোড় সংখ্যা হচ্ছে যেগুলো 2 এর গুণিতকে থাকবে সেগুলো জোড় সংখ্যা। তাহলে সবচেয়ে ছোট জোড় সংখ্যা 2, তারপরে 4, তারপরে 6, তারপরে 8, তারপরে 10, তারপরে 12, তারপরে 14, তারপরে 16 এই করে 100 পর্যন্ত রয়েছে জোড় সংখ্যাগুলো। তার বেশিও রয়েছে, কিন্তু আমরা সাধারণত 100 পর্যন্ত আমরা এখানে সহজে যেন আমরা মনে রাখতে পারি সেই ধারণাগুলো অবশ্যই রাখবো। তাছাড়া যেন সহজে আমরা মনে করতে পারি, তাই আমি একটা ভিডিওতেও বলেছি যে 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলোকে খুব তাড়াতাড়ি বলা দিলে হচ্ছে একটা মস্তিষ্কে বিকাশ ঘটবে। আগের ভিডিওতে একটা বলেছিলাম। এবারে 2 4 6 8 10 12 14 16 এরকম করে আছে। এই সবচেয়ে ছোট এই যে 2, এটা জোড় সংখ্যা, কিন্তু এটা মৌলিক হয়, এটা মৌলিক হয়। কিন্তু কোনো জোড় সংখ্যা, বাকি কিন্তু কোনো জোড় সংখ্যা কিন্তু মৌলিক হয় না, কারণ জোড় মানেই সে কিন্তু 2 এর গুণিতক। তাই 2 এর গুণিতক মানে ওটা তো 1 এবং সেই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যার গুণনীয়ক হয়ে যায়, অন্য কোনো সংখ্যার গুণনীয়কে থাকছে, তাই সেই সংখ্যাটা কোনো সময় মৌলিক হবে না। তাই 2 ছাড়া কিন্তু বাকি জোড় সংখ্যাগুলো কিন্তু যৌগিক সংখ্যা। তাহলে একমাত্র জোড় হচ্ছে 2 যেটা মৌলিক। তাই প্রশ্ন আসে একমাত্র জোড় মৌলিক সংখ্যা কোনটি? না একমাত্র জোড় মৌলিক সংখ্যা 2। 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা। এরপরে হচ্ছে বিজোড়। বিজোড় মানে হচ্ছে জোড়ের আগে এবং পরে যে সংখ্যাগুলো থাকছে সেগুলো বিজোড় সংখ্যা, অর্থাৎ জোড়ায় থাকবে না, অর্থাৎ 2 এর গুণিতকে থাকবে না, 2 এর গুণিতকে থাকবে না, সেগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। যেমন 1 3 5 7 9 11 13 15 17 19 21 23 25 ইত্যাদি। এখানে 1 3 5 7 9 11 13 এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। এগুলো কি সংখ্যা? বিজোড় সংখ্যা। অনেকে বিজোড়ের সঙ্গে মৌলিক গুলিয়ে ফেলে, অনেক ছোট ছোট
মানে হচ্ছে বাচ্চারা আছে 5-6 যারা পড়ে 1-2-3-4 এগুলোতে তাদের রয়েছে, তবুও তারা কিন্তু কি করে না 5-6-এ উঠেও তারা কিন্তু বিজোড় আর মৌলিক কিন্তু গুলিয়ে ফেলে। বিজোড়ে কোনো সময় বিজোড় সংখ্যা মানেই মৌলিক হবে এই ধারণাটা ভুল। কিছু কিছু বিজোড় সংখ্যা আছে যেটা মৌলিক নাও হতে পারে, কারণ সেটা উৎপাদকে ভাঙা যাবে অন্য সংখ্যায়। যেমন 9 আর 15 এই জায়গাটায় দেখতে পাচ্ছি 9, 15, 21, 25 এরা বিজোড়, কিন্তু এরা মৌলিক হবে না, কারণ এদেরকে ভাঙা যাবে। 3-3-এ 9, 5-3-এ 15, 7-3-এ 21, 5-5-এ 25 অন্য সংখ্যার উৎপাদকে ভাঙা যাচ্ছে, তাই এরা বিজোড় হলেও কিন্তু মৌলিক হবে না। বাকি বেশিরভাগ বিজোড় কিন্তু এখানে আমরা যে কটা লিখেছি সেগুলো কিন্তু মৌলিক, একদম মৌলিক নয়, যৌগিক নয়। তাহলে বিজোড় আর যোগ এই ধারণাটা পেলাম, এবং তার সঙ্গে মৌলিক আর যৌগিক এই ধারণাটা পেলাম। এরপরে আসি পরস্পর মৌলিক এই ধারণাটা। পরস্পর মৌলিক, পরস্পর মৌলিক অনেক রকম বলা যেতে পারে, যে দুটি সংখ্যা মৌলিক, একটি মৌলিক অপরটি যৌগিক, দুটি সংখ্যা যৌগিক, একটি জোড় অপরটি বিজোড়, দুটি জোড়। এত রকম ভাবে বলা যেতে পারে পরস্পর মৌলিক। দুটি সংখ্যা মৌলিক হবে কিন্তু তারা পরস্পর মৌলিক হবে। কিরকম? যেমন আমি যদি বলি 3, 5, 3 সংখ্যাটিও মৌলিক, 5 সংখ্যাটিও মৌলিক, পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক কখন বলবো? না, যখন দুটি সংখ্যার সাধারণ উৎপাদক অর্থাৎ এদের গুণনীয়ক যখন এক ছাড়া অন্য কিছু একই হবে না। 3কে ভাঙলে বলতে পারি 3 গুণিতক 1, 5কে ভাঙলে বলতে পারি 5 গুণিতক 1, 3-এর গুণনীয়ক 1, 5-এর গুণনীয়ক 1 একই হচ্ছে, বাকি এখানে যে আরেকটা গুণনীয়ক হচ্ছে এটা কিন্তু একই হচ্ছে না। সাধারণ মানে দুটোতেও যেটা থাকবে সেটাকে সাধারণ বলা হচ্ছে, বা একই থাকবে যেটা ওটাকে বোঝানো হচ্ছে। তাহলে এখানে 3-এর গুণনীয়ক 1, 5-এর গুণনীয়ক 1 ছাড়া অন্য কিছু একই গুণনীয়ক থাকছে না, তাই এরা পরস্পর মৌলিক। তাহলে পরস্পর মৌলিক কখন হবে? না, যে সংখ্যা দুটোর গুণনীয়ক সাধারণ গুণনীয়ক 1 ছাড়া অন্য কিছু সংখ্যা থাকবে না, তাই তাদেরকে আমরা পরস্পর মৌলিক সংখ্যা বলবো। 3-এর গুণনীয়ক 3 এবং 1, 5-এর গুণনীয়ক 5 এবং 1, এখানে সাধারণ গুণনীয়ক 1 আসছে, তাই 3 এবং 5 পরস্পর মৌলিক। তাহলে এখানে দুটি সংখ্যা মৌলিক এবং পরস্পর মৌলিক, উদাহরণটা কিরকম হচ্ছে না 3 আর 5। আরো উদাহরণ বলতে পারি আমরা 5, 7 ইত্যাদি, বা 11, 13। তাহলে দুটি সংখ্যা মৌলিক পরস্পর মৌলিক হবে, সেটা হচ্ছে 3, 5। একটি মৌলিক অপরটি যৌগিক, দুটি সংখ্যা যেন পরস্পর মৌলিক হয়। কি করে হবে? আমি ধর বললাম যে একটি সংখ্যা 7 আর অপরটি হচ্ছে 8। 7কে ভাঙলে পাবো 7 গুণিতক 1, আর 8কে ভাঙলে পাবো 4 গুণে 8, 8 একে 8। কিন্তু এদের সাধারণ গুণনীয়ক বা একই গুণনীয়ক থাকছে, শুধুমাত্র 1 আর কেউ থাকছে না, তাই 7 এবং 8 এরা পরস্পর মৌলিক।
এরা পরস্পর মৌলিক, কিন্তু 7 এবং 8 এরা পরস্পর মৌলিক, কিন্তু একটি মৌলিক সংখ্যা আর একটি যৌগিক সংখ্যা। 7টা মৌলিক সংখ্যা, 8টা যৌগিক সংখ্যা। আরো উদাহরণ বলা যেতে পারে দুটি, এরপরে আসি, দুটি সংখ্যা যৌগিক কিন্তু পরস্পর মৌলিক হতে পারে। যেমন আমি বলি একটি 8 একটি 9, তাহলে দুটি সংখ্যাই কিন্তু যৌগিক হচ্ছে। 8 কে ভাঙলে ভাঙা যেতে পারে 4 দুনে 8, 9 কে ভাঙলে ভাঙবো 3 3 এ 9 আর 9 কে 9, তাহলে এদের সাধারণ গুণনীয়ক সেই 1 হচ্ছে, আর অন্য কেউ সাধারণ গুণনীয়ক হচ্ছে না। তাই 8 আর 9 পরস্পর মৌলিক, কিন্তু 8 ও একটা যৌগিক সংখ্যা, 9 ও একটা যৌগিক সংখ্যা। এরপরে আসি একটি জোড় অপরটি বিজোড়। যদি বলি এটাকেই ঘুরিয়ে উদাহরণ দেওয়া যেতে পারে, এটাকেই ঘুরিয়ে উদাহরণ দেওয়া যেতে পারে একটি জোড় একটি বিজোড়, 8 জোড় 9 বিজোড়। এরপরে বলা হচ্ছে দুটি বিজোড়, সরি দুটি জোড়, দুটি জোড় সংখ্যা পরস্পর মৌলিক হতে পারে। যেমন একটা হচ্ছে 2, একটা হচ্ছে 4, সরি দুটি বিজোড়, দুটি জোড় নয়, দুটি বিজোড়, দুটি বিজোড়। দুটি বিজোড় সংখ্যা কি করে হবে না, দুটি বিজোড় সংখ্যা হচ্ছে একটি হচ্ছে 9 আর একটা হচ্ছে 11, দুটাই বিজোড়। দুটাই বিজোড় হলে কি হবে না, দুটাই হচ্ছে দুটোর সাধারণ উৎপাদক। 3 9 কে ভাঙা যেতে পারে 3 গুণিতক 3 9, আর একটা হচ্ছে 9 গুণিতক 1 11 কে ভাঙা যেতে পারে 1 গুণিতক 11। তাহলে এদের সাধারণ গুণনীয়ক সেই 1 হচ্ছে, তাই এরা পরস্পর কিন্তু হচ্ছে মৌলিক, দুটো বিজোড় সংখ্যা 9 এবং 11। এরপরে আসি যমজ মৌলিক। এরপরে হচ্ছে যমজ মৌলিক। যমজ মৌলিক কি না, পরপর দুটি মৌলিক সংখ্যা, তাদেরকে আমরা যমজ মৌলিক বলবো। যেমন 5 7, এদের মাঝখানে অন্য কোনো মৌলিক সংখ্যা নেই, তাই এরা পরস্পর যমজ মৌলিক সংখ্যা। এদের পার্থক্য 2, 5 এর পরে 7, এরা পরস্পর হচ্ছে যমজ মৌলিক সংখ্যা। তাহলে এই গেল যৌগিক এবং মৌলিক সংখ্যার ধারণা, জোড় এবং বিজোড় সংখ্যার ধারণা। এগুলো অবশ্যই আমাদের অঙ্ক করার ক্ষেত্রে এই ধারণাটা প্রথমে অবশ্যই প্রয়োজন। এরপরে আসি উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ মানে হচ্ছে কোন সংখ্যা কি ভেঙে নেওয়া, উৎপাদকে ভেঙে নেওয়া। তাহলে তার জন্য আমাদের 2 3 5 একদম সহজ এই তিনটে বিভাজ্যতার নিয়ম জানতে হবে। আমি অবশ্যই বলবো যে এই জিনিসগুলো 5 6 7 যেমন ছাত্রছাত্রীদের অবশ্যই জানা প্রয়োজন, এবং অঙ্ক করার জন্য এগুলো অবশ্যই সাহায্য করবে। একই রকম ভাবে যারা কম্পিটিটিভ পরীক্ষা দেয় তাদের ক্ষেত্রেও কিন্তু গণিতের বেসিক ধারণাটা জানার জন্য এই জিনিসগুলো কিন্তু অবশ্যই প্রয়োজন। তাই তারাও কিন্তু এই ক্লাসগুলো অবশ্যই ফলো করতে পারো। যেহেতু গণিতটা বা অঙ্কটা অনেক দিন থেকে ছেড়ে দিয়েছে মাধ্যমিকের পরে,
বিভিন্ন সাবজেক্ট নিয়ে কেউ কেউ পড়াশোনা করছে, তারপরে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন আবার নতুন করে গণিতটা অসুবিধা হচ্ছে, তাই এই জিনিসগুলো থেকে থেকে শুরু করলে তাদের খুব সহজ হবে। তাই এবারে জানবো 2, 3, 5 বিভাজ্যতার নিয়ম। মাত্র এই তিনটা জেনে এই তিনটা থেকে শুরু করলে ধীরে ধীরে অটোমেটিক করতে করতে কিন্তু অভ্যস্ত হয়ে যাবে। বিভাজ্যতার নিয়ম 2, 3, 5, 7, 11 ইত্যাদি অনেকের বিভাজ্যতার নিয়ম আছে, অনেক বড় বড় মানে হচ্ছে সংখ্যাকে সহজে বোঝার জন্য। কিন্তু সবচেয়ে বেসিক ধারণাটা কিন্তু আমরা সহজে শুরু করব 2, 3, 5 এই তিনটা সংখ্যা আগে মনে রেখে শুরু করব, তারপরে আবার ধীরে ধীরে 7, 11 এগুলো প্রত্যেকটা আমরা জানবো। তাহলে প্রথমে 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, মানে কোনো সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে কিনা জানবো কি করে। আমি একটা সংখ্যা দিয়ে দিলাম 24, দিয়ে বলছি তুমি কি উৎপাদকে ভাঙো, তখন সে বলছে কি দিয়ে আমরা উৎপাদকে ভাঙবো, তখন আমরা বলি যে এইভাবে করো, তাহলে সে জানবে কি করে এইভাবে করবে। তার জন্য বিভাজ্যতার নিয়ম জানবো। 2 দিয়ে ভাগ যাবে, এই 24কে উৎপাদকে ভাগার জন্য মনে মনে 2কে আমরা ভাগ করি, 2 একে 2, 4 নামলো, 2 দুনে 4, এই ভাগফলটাকে আমরা কি করছি এই জায়গাটায় বসাচ্ছি। তো এটা যদি আমরা ভাগ করে বসাই একটা উৎপাদক ভাঙতে, তাহলে আমার অনেক সময় লাগবে, এভাবে তাড়াতাড়ি পারবো না, একটা একটা ভাগ করবো, একটা একটা বসাবো। তাই আমাদের জানা প্রয়োজন বিভাজ্যতার নিয়ম। বিভাজ্যতার নিয়ম অর্থাৎ মনে মনে ভাগ করে নেওয়াতে এই ভাগফলটাকে বসানো। কিন্তু সহজে বুঝবো কি করে যে এটা 2 দিয়ে যাবে নাকি 3 দিয়ে যাবে না অন্য কোনো সংখ্যা দিয়ে যাবে, তার জন্য সেটাই হচ্ছে বিভাজ্যতার নিয়ম। এবারে আসি, কোনো সংখ্যা দেখে খুব সহজে বোঝা যেতে পারে ওটা 2 দিয়ে ভাগ যাবে কিনা বা 2 দিয়ে বিভাজ্য হবে কিনা। 0, 2, 4, 6, 8 এই অঙ্কগুলো থাকবে একটা সংখ্যার এককের ঘরে। যদি এক অঙ্কের সংখ্যা হয় তাহলে তো অসুবিধা নেই, তাহলে শুধুমাত্র 4 আছে, তাহলে এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা 2 দিয়ে বিভাজ্য। যদি দু অঙ্কের সংখ্যা হয়, ধরো বললাম 24, তাহলে তার এককের ঘরের অঙ্ক 4 আছে, তাহলে এটা 2 দিয়ে বিভাজ্য হবে। তাহলে যেসব সংখ্যার এককের ঘরের অঙ্ক অর্থাৎ একদম শেষে যে অঙ্কটা থাকছে এই শেষের ঘরেরটা যদি 0, 2, 4, 6, 8 থাকে, তাহলে দেখে করে সহজে আমরা বুঝতে পারবো যে এটা 2 দিয়েই বিভাজ্য হবে, 2 দিয়েই ভাগ যাবে, 2 দিয়েই উৎপাদকে ভাঙা যাবে। এটা আমরা ক্লাস 1, 2, 3, 4 শিখেছিলাম, কিন্তু হয়তো ভুলে গেছি, আবার অঙ্কগুলো করতে পারছি না, তাই এটা শিখে নেব, জেনে নেব, দিলে আবার সুবিধা হবে আমাদের অঙ্কে এগিয়ে যেতে। তাই শেষের ঘরে 0, 2, 4, 6, 8 এইগুলো যদি দেখতে পাই তাহলে সেটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য যাবেই যাবে। যেমন ধর একটা সংখ্যা লিখলাম, তাহলে এটাও 2 দিয়ে বিভাজ্য যাবে, কারণ শেষের অঙ্ক 8। যদি একটা সংখ্যা লিখলাম এত বড় সংখ্যা হলেও আমি শেষের অঙ্ক 6 দেখতে পাচ্ছি, তাহলে 2 দিয়ে বিভাজ্য হবে। শেষের অঙ্ক 0 দেখতে পাচ্ছি, তাহলে 720 সংখ্যাটিও কিন্তু 2 দিয়ে বিভাজ্য হবে। দেখেই আমরা বলতে পারবো যে শেষের অঙ্ক যদি 0, 2, 4, 6, 8 থাকে, তাহলে কিন্তু 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে, দিয়ে মনে মনে আমরা ভাগ করা শুরু করব। শেষের অঙ্ক 6 আছে, অবশ্যই 2 দিয়ে ভাগ যাবে, 2, 7, 14 মনে মনে ভাগ করব, 2, 7, 14, তাহলে 7 বসালাম, 6 আছে, 6 নেমে আসবে, 2, 3, 6, তাহলে এইভাবে আমরা 3 বসিয়ে নিলাম। এবারে শেষের অঙ্ক 3 আছে, তাহলে এটা আর 2 দিয়ে যাবে না, দেখি বুঝতে পারলাম। একই রকম ভাবে 3 দিয়ে বিভাজ্যতার নিয়মটা জানবো। তাহলে 2 দিয়ে বিভাজ্যতার নিয়ম খুব সহজ, যেসব সংখ্যার এককের ঘরের অঙ্ক 0, 2, 4, 6, 8 থাকবে তারা 2 দিয়ে বিভাজ্য। আমাকে যত বড় সংখ্যা বলা হোক, যত যেইভাবে বলা হোক না কেন, আমি খুব সহজে করতে পারবো। এই শেষের অঙ্কটা দেখে এইগুলো যদি থাকে তাহলে সেটা হচ্ছে 2 দ্বারা ভাগ যাবে। এরপরে 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি না, কোনো সংখ্যার অঙ্কগুলোকে যোগ করে দেবো, যেসব একটা সংখ্যার মধ্যে যেসব অঙ্কগুলো আছে সেগুলোকে আমরা কি করব, যোগ করে দেবো। যেমন 720টাকেই ধরে নিলাম,
এই 720-তে 0 একের অঙ্ক, দশকের অঙ্ক 2, শতকের অঙ্ক 7। তাহলে এখানে আমরা কি করব, এই তিনটাকে যোগ করে দেব। তাহলে 7 যুক্ত 2 যুক্ত 0 সমান কত, 9। তাহলে এখানে 9, এই যোগফলটা কিন্তু 3 এর গুণিতকে আছে বা 3 এর নামতায় আছে, তাই এই সংখ্যাটাও 3 দিয়ে বিভাজ্য হবে, মানে 3 দিয়ে ভাগ যাবে। তাহলে আমরা একটু করে দেখি সত্যি যায় কিনা, করে দেখি। 3 দুনে 6, 3 চারে 12, 3 শূন্যে 0, ভাগ গেল। তাহলে বুঝলাম যে কোনো সংখ্যার যতগুলো অঙ্ক থাকছে সবগুলোকে যোগ করে দিতে হবে। যোগ করলে যে যোগফল পাচ্ছি, সেই যোগফলটা যদি 3 এর গুণিতকে হয়, তাহলে কিন্তু সেই সংখ্যাটাও কিন্তু 3 দিয়ে ভাগ যাবে। যে কোনো সংখ্যা আমরা সহজে দেখে বলে দিতে পারি, যেমন এই সংখ্যাটা 6 আর 9 যোগ করলে 15, 15 5 যোগ করলে 20, 20 3 23, 2 25 একে 26। তাহলে এই যোগফলটা 26 আসছে, 3 এর নাম তাই আসছে না, তাই এটা 3 দিয়ে বিভাজ্য নয়। যেমন এই 78 সংখ্যাটা 8 আর 7 যোগ করলে 15, তাহলে 15 3 এর নাম তাই থাকছে, তাই এই 8 আর 7 যোগ করলে 15 হচ্ছে 3 এর নাম তাই থাকছে, তাই কিন্তু এই 78 সংখ্যাটিও 3 দিয়ে বিভাজ্য। তাহলে 78 কে 3 দিয়ে ভাগ করে দেখে নিতে পারো। 3 দুনে 6, 1 থাকছে, 3 6 18, ভাগ কাটলো। যেমন এই 146, এই 146টা যোগ করলে 6 4 জোড় 6 যুক্ত 4 যুক্ত 1 মানে হচ্ছে 11। এই 11টা 3 এর নাম তাই নেই, তাহলে এই সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যাবে না। তাহলে আমি ভাগ করে দেখে নিতে পারি যে ভাগ যাচ্ছে কিনা। 3 4 12, 3 8 24, তাহলে এই ভাগটা কিন্তু আমার ভাগশেষ থেকে গেল, 2। তাহলে কিন্তু আমার ভাগটা কাটলো না। সহজেই আমি বুঝতে পারছি, যদি অঙ্কগুলোর যোগফল যদি 3 এর নামতে থাকে, তাহলে সংখ্যাটিও 3 দিয়ে বিভাজ্য হবে, না হলে বিভাজ্য হবে না। তাহলে 2 দিয়ে বিভাজ্যতার নিয়ম গেল, 3 দিয়ে বিভাজ্যতার নিয়ম গেল, এবার 5 দিয়ে বিভাজ্যতার নিয়ম। 5 দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে, যদি কোনো সংখ্যা শেষের অঙ্ক 0 অথবা 5 থাকে, তাহলে সেটা 5 দিয়ে যাবে। কারণ 5 এর গুণিতকে 5 এর নামটা ডাকলে আমরা খুব সহজে বলতে পারি 5 10 15 20 25 30, এইগুলো। অর্থাৎ শেষের অঙ্ক হয় 5 বা 0 থাকবে, শেষের অঙ্ক 0 অথবা 5 থাকবে, শেষের অঙ্ক 0 অথবা 5 থাকবে। যেসব সংখ্যা সেগুলো হচ্ছে 5 দ্বারা বিভাজ্য, যত বড় সংখ্যা বলা হোক না কেন। তাহলে এটা 5 দিয়ে বিভাজ্য হবে। 2485 সংখ্যাটি 5 দিয়ে বিভাজ্য হবে, কারণ শেষের অঙ্ক তার 5 রয়েছে। আজ এতটা পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাসে আমরা আসবো এই বেসিক ধারণাগুলো নিয়ে। আজকে জানলাম মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, জোড় বিজোড়, পরস্পর মৌলিক এবং বিভাজ্যতার নিয়ম, এগুলো জানলাম। সবাই ভালো থাকবে, ভালো করে স্টাডি করবে। কারোর কিছু যদি আরও বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্টে জানাবে, অবশ্যই আমি সেটাকে নিয়ে আরও আলোচনা করে দেব। ভিডিওটি সবাই শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে এই বেসিক জিনিসগুলো পেতে হলে। ধন্যবাদ।